আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ফাইল মেনু। ফাইল মেনু থেকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেভ, ওপেন, ক্লোজ, এই তিনটা কমান্ড সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? জি সবাই কথা বলবেন। জি জি স্যার। স্যার। সেভের কি কাজ? সেভের কাজ কি? ডকুমেন্ট কে ফাইল সংরক্ষণ করা, তথ্য সংরক্ষণ করা, তাই না? জি ওপেনের কি কাজ? ওপেন করা। ওপেনের কাজ হলো সেভকৃত ফাইলগুলো ওপেন করা। যে ফাইলগুলো আমাদের কম্পিউটারের ভিতরে সেভ করা আছে, ঠিক আছে। সংরক্ষণ করা আছে, ওই সকল ফাইলগুলো কি করা? ওপেন করা। ক্লোজের কি কাজ? ফাইলগুলো ফাইল বন্ধ করা। ক্লোজ, ফাইল বন্ধ করা। নিউ শিখলাম, ওপেন শিখলাম, সেভ শিখলাম। মিডলে একটা কমান্ড আছে যেটির নাম হলো সেভএস। জি সেভএস থেকে আমরা সাধারণত দুই তিনটা কাজ করি। পিডিএফ এই ধরনের কাজ করি। কি ধরনের? একটা পুরাতন ফাইল খুলি, কম্পিউটার বেস 20 ক্লাস 6 নামে একটা ফাইল কি করা আছে? সেভ করা আছে। এটিকে আমরা এখানের মধ্যে কি লেখা আছে? কমিউট ক্লাব। কোথায় লেখা আছে? কম্পিউটার বেস 20 ক্লাস 6। 26 ক্লাস তার মানে ফাইলের নাম হলো কম্পিউটার বেস 20 ক্লাস 6। 6। এবার আসেন, ফাইল মেনু থেকে আমরা চলে গেলাম সেভ অ্যাজ। সেভ এসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ফাইলটি কি নামে রয়েছে। কি নামে রয়েছে? কম্পিউটার বেস 20 ক্লাস 20 ক্লাস 6। আমরা এখানে ক্লাস 6 এর মধ্যে ক্লাস 7 দিয়ে দিলাম। জাস্ট নাম রদবদল করলাম। কোন একটি যদি রদবদল করি, সাথে সাথে আমার এই ফাইলটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট মানে দুইটা কপি, দুইটা হয়ে যাবে। দুইটা হয়ে যাবে। সেভ ক্লিক করলাম। ওকে, কি শো করছে এখানে? 7 কম্পিউটার বেস 27 ওকে, ফাইল ওপেন। এবার দেখেন দুইটা ফাইল আসছে। আগে ছিল একটি ক্লাস 6, এখন আরেকটি ক্লাস 7। ক্লাস 7 ওপেন করা আছে, ক্লাস 6টাকে ওপেন করি, ওপেন। সেম লেখা, এটির মধ্যে যে লেখা এটির মধ্যে লেখা। এখন এটির মধ্যে হলুদ কালার দেওয়া, তো আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। এবার ফাইল মেনু থেকে আবার কি করব? কমান্ডে ক্লিক করব। ফাইল মেনু থেকে ক্লোজ করে দিলাম, ফাইলটাকে বন্ধ করলাম। এখন 7 ওপেন করা আছে, 6টাকে আবার ওপেন করতে চাই, ফাইল মেনু থেকে ওপেনে যাব। এরপর 6 এ ক্লিক করার পর ওপেন ক্লিক করব। 6 এর মধ্যে কি করা কালার? কি কালার? সবুজ। আর আপনার 7 এর মধ্যে ইয়েলো কালার, তাই না? জি তার মানে হলো আমাদের কোন ফাইল যদি আমরা ডুপ্লিকেট কপি করে নিতে চাই, আমরা এইভাবে সেভ এজ থেকে করে নিতে পারি। এটা কখন করে? যেমন আপনারা দেখেছেন, বইয়ের সংস্করণ দেখেছেন, 2021 সালের সংস্করণ, দ্বিতীয় সংস্করণ 2022, তৃতীয় সংস্করণ 2025। দেখা যায় না বইগুলোতে সংস্করণ? জি সংস্করণ। জি এটাকে কি করে? পূর্বের ফাইলটা পূর্বের অবস্থা রাখে, ইনকেস যদি কখনো দরকার হয়। আপনি এখানে দিয়ে দিলেন ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 1, ভার্সন 2। 2 ভার্সন 1 দিয়ে আপনি কি বুঝবেন? আগের ফাইল। ভার্সন 2 দিয়ে একের মানে 1 থেকে আরেকটা আপডেট। আরেকটা আপডেট মানে এটা নতুন করে কিছু সংস্করণ করা হয়েছে, কিছু চেঞ্জ করা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে, নতুন করে কিছু লেখা অ্যাড করা হয়েছে। বুঝতে পারলাম? জি তার মানে হলো
এই ডুপ্লিকেট ফাইলটা করার পদ্ধতি হলো সেভেজ থেকে গিয়ে আমরা সেভেজ এর ফাইল রিনেম চেঞ্জ করে দেব। কথা ক্লিয়ার? জি সেকেন্ড আসেন হলো ওপেন শিখলাম, ক্লোজ শিখলাম, আসেন ইনফো। ইনফো মিন ইনফরমেশন, ইনফো মিন ইনফরমেশন। ইনফরমেশন সংক্ষিপ্ত এখানে দেওয়া হয়েছে ইনফো, এটা শিরোনাম এখানে পাবেন, ইনফরমেশন অ্যাবাউট কম্পিউটার বেস ক্লাস 6। অর্থাৎ ইনফরমেশন দিচ্ছে আপনাকে কম্পিউটার বেস 20 এবং ক্লাস 6 নামের ফাইল থেকে। কি ইনফরমেশন দিচ্ছে আপনাকে দেখেন, ডান পাশে দেখেন দেখাচ্ছে সাইজ। আপনার একটা ওজন আছে না? জি ঠিক আপনার ওজনের যেমন রয়েছে, ঠিক আপনার ওজনের পাশাপাশি আপনার এই দেহের অনেকগুলো গঠনের কি রয়েছে, হিসাব রয়েছে বা ডিটেলস রয়েছে। এখানেও আপনার এই ফাইলটার ওয়েট রয়েছে, তারপরে এই ফাইলটার ভিতরে কতগুলো পেজ আছে, কতগুলো লাইন আছে, এবং আপনার এই ফাইলটা কত তারিখে তৈরি হয়েছে, এবং সর্বশেষ মডিফাই মানে হলো সর্বশেষ কত তারিখে ফাইলটা ওপেন করে নতুন করে কিছু কাজ করা হয়েছে। এই ডিটেলস গুলো আপনি ইনফরমেশনের মধ্যে পাবেন। সাইজ দেখা যাচ্ছে 14.5 কেবি। আমরা হয়তো অনেকে কেবির সাথে পরিচিত না, কিন্তু এমবি জিবির সাথে পরিচিত, তাই না? যেহেতু জি আমরা ইন্টারনেট কিনি সেই সুবাদে। কিন্তু এই এমবি জিবি আসলে যেগুলো একটা আপনার ভার্চুয়াল তথ্যগুলোকে ওয়েট করার জন্য মাপার ক্ষেত্রে এগুলো ব্যবহার। হুম, আসছে জানি না ক্লাস। ঠিক এই যে কেবি, এখানে কেবিটা হলো আমাদের দেশের গ্রামের মতো। গ্রাম, গ্রাম তো বুঝেন, 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম, বুঝেন? জি 1 গ্রাম 2 গ্রাম করে 1000 গ্রামে কি হয়? 1 কেজি। 1 কেজি। 1000 গ্রামে 1 কেজি। 1 কেজি। তো ঠিক এখানে 1024 কেবিতে 1 এমবি হয়। হিসাবটা মনে রাখেন, 1024 কেবিতে 1 এমবি এমবি, 1024 এমবিতে 1 জিবি, 1024 জিবিতে 1 কেবি, ইয়া টিবি। তাহলে কেবি, এমবি, জিবি, টিবি। বুঝতে পারলাম হিসাবটা? 1024 কিলোবাইটে 1 এমবি হয়, 1024 মেগাবাইটে 1 জিবি হয়, 1024 গিগাবাইটে 1 টিবি হয়, অর্থাৎ টেরাবাইট। হিসাবটা মনে থাকবে আপনাদের, কম্পিউটার ক্ষেত্রে, মেমোরি ক্ষেত্রে এই হিসাবটা করা হয়। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেবি, আপনি তখন বলবেন ভার্চুয়াল ওয়েট, ভার্চুয়াল সাইজ, ভার্চুয়াল সাইজ। আমরা যে সফটওয়্যার গুলো রয়েছে, আমাদের যে ফাইলগুলো রয়েছে, আমাদের যেই স্টোরেজ গুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ ভার্চুয়াল, তাই না? এগুলো কি ভার্চুয়াল? যেমন আমাদের কম্পিউটারে বলে আমরা যে ভাই তোর কম্পিউটারের মধ্যে কম্পিউটারের মেমোরি কার্ড অথবা হার্ড ডিস্ক কত জিবি বলি না? তো জি এগুলো হলো তাদের ওই মেমোরির ধারণ ক্ষমতা, তাই ওই মেমোরি ধারণ ক্ষমতা সাইজকে কি বলে? Virtual size। ভাই আমার সাথে কথা বলতে আপনাদের গায়ে লাগে, আপনাদের আপনাদের আশপাশের লোকদের সাথে আপনার 293622 আইডি মিউট হন। তাহলে ইনফরমেশন গুলো আমাকে, আমার ফাইল সংক্রান্ত ইনফরমেশন গুলো আমাকে দেখাবে। কত তারিখে আপনি ফাইলটা তৈরি করেছেন, এই যে দেখাচ্ছে ক্রিয়েট, আপনি 3/1
মানে গতকাল তৈরি করেছে, গতকাল সরি 1 তারিখে ফাইলটা তৈরি করেছে। কয়টা বাজে? রাত 11:04 PM এ। তো অনেকের ফাইল এরকম কিছু গুরুত্বপূর্ণ ফাইল করা হয়, ওই যে আমরা বলি না যে আপনার একটা টিম গঠন করা হয় তদন্তের জন্য, কি বলেন? এই তদন্তের জন্য যে টিম গুলো গঠন করে, এদের কাজ কি? এরা অভিজ্ঞ না হলে তো এদেরকে দিয়ে টিম গঠন করা হইতো না। কোথাও যদি আগুন লাগে তখন তদন্ত টিম গঠন করা হয়। আমরা জনগণ হিসেবে একটু হাস্যজ্জ্বল বলি যে আগুন লাগার পরে গিয়ে টিম গঠন করে কি ফায়দা, তাই না? বলি না এগুলো? না, বিষয়টা জি জি কিন্তু বরং ওই টিমের অনেকগুলো মানে রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তারা তাদের মূল কোথায় থেকে এটা হলো সেটা বের করার চেষ্টা করে। বের করার চেষ্টা করলে কি হয়, একজন প্রোগ্রামার যেমন বিভিন্ন কোডের মাধ্যমে একটা সফটওয়্যার তৈরি করে, একজন টিম মেম্বার তিনি কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে ওইটার ফলাফল বের করার চেষ্টা করে। যেমন আপনি এই ফাইলটার কথা বলেন, আপনি বলেছেন যে আমার এই ফাইলটা সবচেয়ে পুরাতন, আমার এই ফাইলটা সবচেয়ে পুরাতন। এখন আপনার এই ফাইলটা সবচেয়ে পুরাতন কি পুরাতন না নতুন মানুষরা বিশ্বাস করবে? আপনি যদি, যেমন আমি আমার কথা বলি, আমি 25 বছর যাবৎ কম্পিউটার কি চালাই, তো 25 বছর 26 বছর যদি কম্পিউটার চালাই, তাহলে আমি যদি বলি যে এই ফাইলটা আমি যখন শিখেছিলাম তখনের ফাইল, আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন না? জি জি বাধ্য হবেন, কারণ আমার কাজের কারণে, পারফরমেন্সের কারণে, বা আমি দীর্ঘ সময় এটার সাথে সম্পৃক্ত থাকার কারণে। বাট এটাও তো হতে পারে আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বললাম না। আমার সত্যটা যাচাই করবেন কিভাবে? একটা টিম তৈরি করলেন, টিম তৈরি করলেন, সে টিম কি করবে? এভাবে ইনফরমেশন গুলো ঘাটাঘাটি করবে, অনেক ভাবে অনেক সিস্টেমে সে তথ্য বের করার চেষ্টা করবে আসলে কি ফাইলটা সেই 25-26 বছর আগের কিনা। কথা ক্লিয়ার? জি এবার আসলে রিসেন্ট রিসেন্টলি যে সকল ফাইলগুলো ওপেন করেছে, কেমন রিসেন্ট? যেমন আপনি আপনার দরজার মধ্যে একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, দরজার মধ্যে কি করেছেন? ক্যামেরা ফিট। ক্যামেরা লাগিয়েছে। আচ্ছা, আপনার ক্যামেরা দিয়ে সর্বশেষ 10 জন মানুষকে আপনি মার্ক করতে পারবেন না? মানে আপনার এই দরজা দিয়ে সর্বশেষ কোন 10 জন ঢুকলো? জি কি বলে? জি আমি বুঝাতে পারলাম কিনা? মানে আপনার ঘরের ভিতরে আপনার দরজা দিয়ে, বা আপনার মাদ্রাসার কথা বলি, আপনার রুমের দরজার মধ্যে আপনি একটা গেট ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। এখন আপনি কি করতে চাচ্ছেন যে আমার রুমে সর্বশেষ কারা কারা ঢুকছে, আমার রুমে সর্বশেষ কারা কারা ঢুকছে এটা যদি আপনি ক্যামেরা দিয়ে দেখতে চান, তাহলে আপনি দেখতে পারবেন না। জি জি, ঠিক। আপনি রিসেন্টলি যে সকল ফাইলগুলো ওপেন করেছেন, আপনি তো এই যে ক্লাস 6 নামে ফাইলটা ওপেন করেছিলেন, করেছিলেন না? জি এটার নামে জি করেছিলেন না? এইভাবে জি জি অনেকগুলো ফাইল ওপেন করেছিলাম। তো কম্পিউটারের মধ্যে একটা সিস্টেম দেয়া আছে যে রিসেন্টলি 10টা 15টা 20টা ফাইল সর্বশেষের সর্বশেষের 10টা 15টা 20টা ফাইল ওপেন করার লিস্ট গুলো এখানে শো করবে। যেমন আমি মোহাম্মদ নামে একটা ফাইল করেছিলাম, সেই ফাইলটা আমি কোন ফোল্ডারে রেখেছি, কোন ড্রাইভে রেখেছি, এটা আমার মনে নাই। তাহলে আমি চাইলে যখন রিসেন্টে পেয়ে যাব, তখন আমি সহজে কি করতে পারবো? বের করে নিতে পারবো। 1 নাম্বার। সেকেন্ড নাম্বার হলো আমি জানি আমার এই আমার এই ফাইলটা কোন জায়গায় আছে, কিন্তু সেখানে ওপেনে গিয়ে সেই লোকে গিয়ে বের করতে আমার 5-10 সেকেন্ড চলে যাবে না? জি কিন্তু আমি রিসেন্টলি ফাইলটার মধ্যে সেই ফাইলটা পাচ্ছি, তাহলে কি আমার ওপেনে গিয়ে ওই লোকেশন থেকে বের করা লাগবে? জি না। জি না। এটাই হলো রিসেন্টলি যে সকল ফাইলগুলো, সর্বশেষের যে ফাইলগুলো আপনি ওপেন করেছিলেন, সেটা 10টা 20টা এরকম লিস্টের মধ্যে থাকে, এখান থেকে আপনি বের করে নিতে পারেন। যেমন এই ফাইলটা ক্লিক করলাম, এই ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এই ফাইলটা কোথায় রয়েছে সেখান থেকে বের করতে হলে আমাকে ফাইল মেনুতে গিয়ে, ওপেনে গিয়ে,
তারপর লোকেশন আপনার মার্ক করে সেই ফাইল থেকে ওখানে গিয়ে এইভাবে খুঁজে বের করা লাগতো, অথচ আমার রিসেন্ট ফাইলের মধ্যে থাকার কারণে এটা আমি বের করতে পারবো। এই রিসেন্টের যে কাজটা সেটা হলো লিস্টেড, একটা লিস্ট এখানে শো করবে। তাই বলে যে ফাইলগুলো এখানে চলে আসবে এমনটা নয়, বরং ফাইলটাকে আমি যেখানে সংরক্ষণ করেছিলাম সেখানে ফাইলটা রয়েছে। যেমন এই ফাইলটার ইনফরমেশন দেখি, এই ফাইলটার ওজন হলো 226 কিলোবাইট, পৃষ্ঠা রয়েছে আমার 15টা, টোটাল এই ফাইলের মধ্যে 6461টা শব্দ আছে, এবং টোটাল এডিটিং টাইম মানে এই ফাইলের ভিতরে সর্বমোট সময় ব্যয় করা হয়েছে 4051 মিনিট। 51 মিনিট। 4051 মিনিট মানে কি, 4051 মিনিট এই ফাইলটা তৈরি হয়েছে, টোটাল টাইম কিন্তু 4051 ভাগ 24 ঘন্টা, তাহলে 168 দিন আগে, 168 দিন আগে ইয়ে করা হয়েছে, 168 দিন আগে না, টোটাল এই ফাইলের ভিতরে সময় ব্যয় করা হয়েছে 168 দিন। এখন আসেন ফাইলটা কত তারিখে তৈরি হয়েছিল, ফাইলটা তৈরি করা হয়েছিল 2020 সালে, মানে আরো 5 বছর আগে। 2020 সালের 31 জানুয়ারির 31 তারিখ, তার মানে হলো পাক্কা প্রায় 5 বছর প্লাস। সর্বশেষ লাস্ট প্রিন্টেড এবং লাস্ট মডিফাই, এই তথ্যগুলো আপনি এখানে পাচ্ছেন। কথা ক্লিয়ার? তাহলে এই তথ্যগুলো যেমন আমরা এখানে পাচ্ছি, রিসেন্ট ফাইলের লিস্টের মধ্যেও আমাদের ফাইলগুলো পাচ্ছি। আসেন নিউ, আপনি একটা কাজ করছেন এখন বর্তমানে, যেমন এই যে বিভিন্ন আমলের ফজিলত একটা বইয়ের কাজ করছেন, এর মধ্যে আপনার আরেকটা নতুন কাজ আসলো, যে কাজটা আপনার কম্পিউটারের ভিতরে সংরক্ষণ নাই। সংরক্ষণ মানে পূর্বের কোনো ফাইল নেই, তার মানে হলো নতুন একটা কাজ, সম্পূর্ণ সেপারেট একটা কাজ। তাহলে এই কাজটার জন্য অবশ্যই আমাদের উচিত কি, পুরাতন কোনো ফাইলের মধ্যে না লিখে স্বতন্ত্র একটি নতুন ফাইলের মধ্যে লেখা। কারণ কি, প্রত্যেকটা কাজের জন্য আমরা নতুন নতুন ফাইল ক্রিয়েট করব, আমার তো কোনো খরচ যাচ্ছে না, বাট নতুন নতুন ফাইল ক্রিয়েট করার কারণে প্রত্যেকটা ফাইল স্বতন্ত্রভাবে থাকার কারণে আমি যে কোনো সময় যে কোনো ফাইল ওপেন করতে পারি, দেন কোথাও ট্রান্সফার করতে পারি। তো এই মুহূর্তে একটা হলো স্টার্ট করব কিভাবে, সেটা হলো স্টার্টে গিয়ে সেখান থেকে আমরা ওপেন করতে পারি। আরেকটা হলো না, আমরা ওখান থেকে ওপেন করবো না, যেহেতু আমার একটা নতুন ফাইল রয়েছে, আমি একটা কাজের মধ্যে বর্তমানে চলমান আছে, এই মুহূর্তে আমি নতুন একটা ফাইল খোলার জন্য ফাইল থেকে নিউতে যাব, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, ডাবল ক্লিক, অথবা ক্রিয়েট এ আমরা ওয়ান ক্লিক করব, সাথে সাথে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে আননোন টাইটেলের মধ্যে দেখাচ্ছে ডকুমেন্ট 1, আপনাদেরকে বলেছিলাম যে ডকুমেন্ট 1 2 3 এগুলো আননোন টাইটেল হিসেবে শো করবে। যখন এটি রেজিস্টার্ড হয়ে যাবে কোনো নামে, তখন আননোন নামটা চলে গিয়ে রেজিস্টার্ড নামটা এখানে শো করবে। তো নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন কিভাবে, ফাইল মেনু থেকে নিউতে যাবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করবেন, অথবা ক্রিয়েটের মধ্যে ওয়ান ক্লিক, তাহলে কি হয়ে যাবে, নতুন আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ডকুমেন্ট 2 এখন আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে। এইটা ফাইল মেনু থেকে আপনি নিউর মাধ্যমে করতে পারছেন। সেম কাজটা কিন্তু আপনি অ্যাক্সেস টুল বারে গিয়ে দেখবেন যে এটা লেখা আছে নিউ, সেখানে জাস্ট ক্লিক করলে আরেকটা ফাইল তৈরি হয়ে যাবে। আপনি ফাইলে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করবেন, অথবা ক্রিয়েটে ক্লিক করবেন। তার মানে 3 4 বার ক্লিক করার পরে গিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট হচ্ছে, তাই না? জি। আর যদি আপনি ঠিক অ্যাক্সেস টুলবারে গিয়ে যে নিউতে ক্লিক, যদি ওয়ান ক্লিক করেন, যতবার ক্লিক করবেন ততগুলো ফাইল চলে যাবে। দেখেন আমার কতগুলো ফাইল তৈরি হয়ে গেছে, 9টা ফাইল তৈরি হয়ে গেছে। এটা হলো স্ক্রিন থেকে শর্টকাট ভাবে ফাইল তৈরি করা। আরেকটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল এন, কিবোর্ড থেকে কি কন্ট্রোল এন, এন। বাটন প্রেস করলেও কি নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে।
দেখেন 19টা ফাইল ওপেন হয়েছে। কোথায় পাবো? ভিউ মেনুতে যাব। কোথায়? ভিউ মেনুতে। ভিউ, এরপর আমরা সুইচ উইন্ডোতে যাব। দেখবেন যে এখানে আমার লিস্টেড শো করবে কয়টা ফাইল বর্তমানে ওপেন করা আছে। বর্তমানে কয়টা ফাইল কি করা আছে? ওপেন করা আছে। এটা আমরা এখান থেকে দেখতে পাবো। এই মেনুতে আসেন, এরপর আসেন হলো প্রিন্ট। প্রিন্টের মধ্য থেকে আমরা দুইটা কাজ করতে পারি। কয়টা কাজ? 2টা কাজ। নাম্বার ওয়ান, আমরা আমাদের ফাইলটাকে পিডিএফ করতে পারবো। হলো একটা সেভ মোড। পিডিএফ কি? এটা সেভ সেভ মোড। মোড। কেমন সেভ মোড? যেমন আপনি নর্মালি একটা ফাইল সেভ করলেন কম্পিউটারের মধ্যে, ওকে? তো কম্পিউটারের মধ্যে যখন এটি ওপেন সেভ করবেন, এই ফাইলটা কিন্তু আপনি অন্য কম্পিউটারও নিয়ে যেতে পারবেন, পেন ড্রাইভের মাধ্যমে, অথবা মোবাইলে মেমোরি কার্ডের মাধ্যমে, ডাটা কেবলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেইলের মাধ্যমে। আমরা কোনো না কোনো ভাবে অন্য কম্পিউটারে এই ফাইলটা কি করতে পারবো? নিয়ে যেতে পারবো। নিতে পারো। তো নিয়ে গেলে ওখানে গিয়ে আমার এখানে যেভাবে সাজগুজ ভাবে দেখাবে, ওখানে গিয়ে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি। কম্পিউটারে গেলে যেমন আমার এখানের মধ্যে যে লেখাটা যেভাবে আছে, ঠিক এই লেখাটা এইভাবে না এসে এমনও হতে পারে এই লেখাটা পরবর্তী পেজের মধ্যে চলে যেতে পারে। কয়েকটা কারণে। নাম্বার ওয়ান, আমার যে অফিস প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের ভার্সনের সাথে ওই কম্পিউটারের ভার্সন মিল না থাকতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার ফন্টের যে ভার্সনটা রয়েছে, লেখার ফন্টের যে ভার্সনটা, সে ফন্টের ভার্সনের সাথে তার ফন্টের সাথে ভার্সন নাও মিলতে পারে। নাম্বার নাম্বার থ্রি, আমার যে উইন্ডোজটা রয়েছে, সে উইন্ডোজের সাথে উইন্ডোজের সব আপনার ভার্সন নাও মিলতে পারে। এরকম একাধিক কারণে আমার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ফাইল যখন নিয়ে যাই, তখন কিন্তু আমাদের এই ফাইলটা কি হয়ে যায়? ভেঙে যায়। নাম্বার ফোর, আমার সেম এই ফন্টটা ওই কম্পিউটার নাও থাকতে পারে। যেমন আমার এখানের মধ্যে সুটুনি এমজে আছে, তার কম্পিউটার মধ্যে সুটুনি ও এমজে থাকতে পারে। আমার এখানের মধ্যে কোরআন কোরআন শরীফের ট্রেডিশনাল অ্যারাবিক আছে, তার কম্পিউটারের মধ্যে ট্রেডিশনাল অ্যারাবিক নাও থাকতে পারে। এইসব নানান কারণে ওই কম্পিউটারে সেম টু সেম যেভাবে আপনি এখানে সেট আপ করেছেন, সেম টু সেম ওখানে নাও পেতে পারে। তাহলে কি করতে হবে? আপনার প্রিন্টার নাই, কম্পিউটার আছে। ম্যাক্সিমাম মানুষের কিন্তু প্রিন্টার থাকে না, থাকে? জি জি না। না। ম্যাক্সিমাম খুব কম সংখ্যক থাকে। তাহলে কম সংখ্যক যারা আছে তারা কি প্রিন্ট করে না? আপনি যেমন কম্পিউটার শিখছেন, আপনি যখন কম্পিউটার শিখে ফেলবেন, আপনি শিখার পর পরে কি প্রিন্টার নিয়ে ফেলবেন? জি না। জরুরি জি না। ল্যাপটপ থাকতে পারে। একটা মানুষের বর্তমানে একটা ল্যাপটপ থাকা মানে হলো এটা যুগের চাহিদা। একটা মোবাইল থাকার মতো। মোবাইল থাকলে যেমন মানুষ অনেকগুলো কাজ সহজে করতে পারে, ঠিক একটা ল্যাপটপ থাকলেও নিজস্ব কাজ থেকে শুরু করে জরুরি অনেকগুলো কাজই তিনি করতে পারেন। কিন্তু ল্যাপটপ থাকলে যে তার প্রিন্টার থাকবে, বিষয়টা কিন্তু এমন নয়। কারণ ল্যাপটপ থাকলে আপনি কাজ করতে পারবেন, বাট প্রিন্ট করার জন্য আপনাকে অবশ্যই প্রিন্টার দোকান যেতে হবে। তো প্রিন্টার দোকানে গেলে তো আপনার ভার্সনের সাথে, ফন্টের সাথে, তারপর অফিস প্রোগ্রামের সাথে, উইন্ডোজের সাথে মিল নাও থেকে থাকতে পারে। ফলে কি হবে? জি। ভেঙে যেতে পারে। কিন্তু ভেঙে যদি যায় তাহলে আবার ওই কম্পিউটারে সাজাইতে সাজাইতেও কিন্তু সময় চলে যাবে। সাজাইতে সাজাইতে কি হয়ে যাবে? সময়। সময় চলে যাবে। এই জন্য করণীয় করণীয় হলো এটিকে পিডিএফ করে যদি নিয়ে যান, তাহলে কিন্তু ভাঙবে না। পিডিএফ একটা তো মূল ফাইল রয়ে গেছে, আরেকটা হলো ডুপ্লিকেট, এটা কি হবে? পিডিএফ হবে। একদম সেম যেখানে যেভাবে যে সেটিং যেভাবে আছে ওইভাবেই থাকবে ওই কম্পিউটারে, কোনো কিছু ভাঙবে না। এই জন্যই পিডিএফ করে নিয়ে যেতে হয়। যারা এই অন্য কম্পিউটার নিয়ে গেলে ফাইল ভেঙে যায় বলেন, তাদের জন্য সলিউশন হলো এটা। ফাইল মেনু থেকে আপনি যখন প্রিন্ট কমান্ডে যাবেন, সেই প্রিন্ট কমান্ড থেকে দুটো কাজ করতে পারবেন। নাম্বার ওয়ান হলো, আপনার যদি প্রিন্টার থাকে আপনি প্রিন্ট করতে পারবেন। কিভাবে প্রিন্ট করবেন? প্রথমত হলো আপনার প্রিন্টারের নামটা সিলেক্ট করবেন। আপনার প্রিন্টার নাম মানে, আপনার যদি প্রিন্টার থাকে অবশ্যই প্রিন্টার নামও আপনার জানা থাকবে। আপনার প্রিন্টার এখানে শো করবে যখন সেট আপ দেওয়া থাকবে, প্রিন্টার নাম অনুযায়ী আপনি প্রিন্টারটা সিলেক্ট করবেন। এরপর আসেন হলো প্রিন্টার সিলেক্ট করার পরে
আপনাকে এবার যেতে হবে হলো আপনি কি এখানে যেমন যতগুলো পেজ আছে আপনি কি সবগুলো পেজ প্রিন্ট করবেন কিনা। যেমন এখানে পেজ রয়েছে 15টা, কয়টা? 15টা। 15টা। তাহলে আপনি কি সবগুলো পেজ প্রিন্ট করবেন কিনা, এটা হলো দেখার বিষয়। যদি বলেন যে হ্যাঁ সবগুলো পেজ প্রিন্ট করব, তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন প্রিন্ট অল পেজ। যদি বলেন যে না শুধুমাত্র যে পেজটা ওপেন করা আছে সেই পেজটা, তাহলে আপনি ক্লিক করবেন হলো কারেন্ট পেজ, প্রিন্ট কারেন্ট পেজ, শুধুমাত্র যে পেজের মধ্যে কার্সরটা আছে সেই পেজটা হবে। আর যদি বলেন যে না কাস্টম পেজ, কাস্টম পেজ মানে হলো 15 পৃষ্ঠা থেকে সবগুলো করবো না, নির্দিষ্ট 2-3 পৃষ্ঠা করবো। যেমন কত নাম্বার পেজ, 1,5,9,15 কয় পৃষ্ঠা হলো? 4 পৃষ্ঠা। 5 হ্যাঁ 5 4 পৃষ্ঠা। পৃষ্ঠা। একজন বলে 5 পৃষ্ঠা, একজন বলে 4। 4 পৃষ্ঠা স্যার। চশমা চশমা খোলেন মুখ থেকে। কয় পেজ? 5 পৃষ্ঠা। 4 5 পেজ। পেজ। 5। কয় পেজ? 4 পেজ। 4 পিস। 4 পেজ স্যার। আল্লাহর ওলিরা, সামনে আচ্ছা দেখাইছিলাম, সামনে দেখাই জি যে 1 5 9 15 4 4। এটা পানি না, এটা মধু, তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে যে আপনি অমনোযোগী। স্যার আমি বলছি 4 পেজ শুরু থেকেই। 4 পেজ। 4 পেজ। একজনে বলতেছে 4 পেজ, তার বাকিরা কি করতেছে? 4 পেজ 1 স্যার, 4 পেজ। মিউট 4 পেজ। থাকি, আনমিউট 5 থাকি স্যার। 9 15। হ্যাঁ যখন আচ্ছা 4। জিজ্ঞেস করা হবে তখন কিন্তু সাথে সাথে যে বলতে হবে, তাহলে জি আমি স্যার। বুঝতে পারবো যে আপনি আমার মতো ঘুমাচ্ছেন না। জি হুম। তাহলে আপনি তো এখানে আমরা ঘুমাচ্ছেন না স্যার। 1, 5, 9, 15, 1, 5, 9, 15 এই কমা দিয়ে দিয়ে অমুক অমুক বোঝানো হয়। কমা দিয়ে কি বোঝানো হয়? অমুক অমুক বোঝানো হয়। কুমুক যেমন পৃষ্ঠা 1 নাম্বার, 5 নাম্বার, 9 নাম্বার, 15 নাম্বার, টোটাল পেজ আছে আমার এই ফাইলের মধ্যে 15টা। তার মধ্যে থেকে এই 4টা পেজ আমার দরকার, হয় না মন? ওই জি যে আমরা যারা এই আপনার কি বলে এটাকে, আমরা যখন পরীক্ষার সময় যখন নোট গাইড গুলো আমরা ফটোকপি করতাম, এখন না এটা নাই। আমরা একটা সময় আমাদের বেলা আমরা করতাম যে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ইয়েগুলোকে আমাদেরকে মার্ক করে দিত আমাদের টিচাররা, তখন আমরা ওগুলোই শুধুমাত্র ফটোকপির দোকান থেকে কি করে নিতাম, ফটোকপি করে নিতাম। ভাই অমুক অমুক পেজ গুলো, যারা স্কুল কলেজে পড়েন বা ইয়ে করেন তারা জানেন, মাদ্রাসার ক্ষেত্রে এটা হয়। বাকি এখন তো চতুর্দিকে প্রচুর পরিমাণে নোট গাইড বই বের হয়ে গেছে, এটা প্রতিযোগিতা চলে। বরং এখন এমন হয় মাদ্রাসাগুলোতে বা স্কুল কলেজগুলোতে মূল বইটা রেখে নোট গাইডটাই পড়ায়। অবস্থা কেমন? অথচ ধরা দরকার ছিল মূলটা ঠিক রাখা। আমাদের সময় তো কিছু কিছু ক্লাসের মধ্যে ছিল এমন যে খুব কঠিন, নোট গাইড পড়া তো দূরের কথা, মানে খুব হার্ড ইয়ার মধ্যে ছিল। যাই হোক, যে বলার উদ্দেশ্য হলো যে বোঝানোর ক্ষেত্রে এক্সাম্পল দিতে হয়, সে সুবাদে আপনাদেরকে এক্সাম্পল গুলো দিই। কমা দিয়ে আমরা অমুক অমুক বুঝি। আর যদি বলি যে আমার 9 থেকে 15, তাহলে আমার একটা হাইপেন দিতে হবে, 9-15, 9-15 15। দিব। তখন কম্পিউটার বুঝবে কি 9 নাম্বার থেকে শুরু করে 15 নাম্বার পেজ পর্যন্ত প্রিন্ট করার জন্য বলা হচ্ছে। তো দুইটাই অপশনে প্রিন্ট কাস্টম রেঞ্জের মধ্যে। একটা হলো কমা কমা দিলে কম্পিউটার বুঝতে পারবে অমুক অমুক, আর একটা হলো মাঝে যদি আপনি হাইপেন ব্যবহার করেন তাহলে বুঝতে পারবে এত থেকে এত। কথা ক্লিয়ার? জি জি সেটিং করার পরে গিয়ে আপনি প্রিন্ট কমান্ডে ক্লিক করবেন, তখন এটি কি হয়ে যাবে, প্রিন্ট, প্রিন্ট হয়ে যাবে। যদি আপনার প্রিন্টার থাকে। এবং যদি এমন হয় যে 9 থেকে 15 এটা 5 জনের জন্য দরকার, কয়জনের জন্য? 5 আচ্ছা। জনের জন্য। তাহলে আপনি এখানে কপির মধ্যে 5 দিয়ে দিবেন, তাহলে 5টা সেটই বের হবে, 5টা সেটই বের হবে। বের হবে। এটা হলো প্রিন্ট কমান্ড। যাদের প্রিন্টার আছে এই সিস্টেমে প্রিন্ট দিবেন। যাদের প্রিন্টার নাই তারা কি করবেন, পিডিএফ করবেন। পিডিএফটা কোনটা করবেন? সব পেজ করবেন তাহলে অল, নির্দিষ্ট একটা পেজ করবেন তাহলে কারেন্ট, আর যদি অমুক অমুক পেজ করেন তাহলে পেজ রেঞ্জ। সিস্টেম কিন্তু একই, শুধুমাত্র পরিবর্তন হবে প্রিন্টার নেম থেকে পিডিএফ। এখন প্রশ্ন হলো অনেকের কম্পিউটারের মধ্যে এই প্রিন্ট কমান্ডের মধ্যে পিডিএফ শো করবে না, বিশেষ করে যাদের ভার্সন হলো পুরাতন, অফিস 3, অফিস 7,
তাদের ক্ষেত্রে এখানে পিডিএফটা কি করবে না, অটোমেটিক শো করবে না। এটা আলাদাভাবে সফটওয়্যারটা কি করতে হয়, ইনস্টল করতে হয়। অ্যাডোবি পিডিএফ সফটওয়্যারটা ইনস্টল করার পরে গিয়ে এটি এখানে শো করবে। আর যারা অফিস 10 সহ 10 প্লাস যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই পিডিএফটা শো করবে অটোমেটিক। এটা অফিস ভার্সনের সাথেই থাকে। এবার যদি আপনি কি করেন, আমি কাস্টম পেজটা করতে চাই, যেমন এখান থেকে আমি প্রিন্ট কারেন্ট পেজ ক্লিক করলাম। এবার আমি যখন প্রিন্টে ক্লিক করব, দেখেন আমাকে একটা নাম চাবে, কি নামে আমি করতে চাই। আমি এখানে লোকেশন দেখিয়ে দিলাম ডেস্কটপ, মানে কোন জায়গায় সেভ করব। এরপর আমি এখানে বসিয়ে দিলাম অন টেস্ট। অন টেস্ট। এবার আমি সেভ ক্লিক করব। সেভ যখন ক্লিক করব সাথে সাথে কিন্তু আমার এটা পিডিএফ হয়ে যাবে। কোথায় হলো, আমি ডেস্কটপে রেখেছিলাম। দেখেন কতগুলো ফাইল ওপেন করেছিলাম, এই দেখেন ডেস্কটপে রেখেছিলাম, লেখা আছে দেখেন অন টেস্ট। ডাবল ক্লিক করলাম, এটি পিডিএফ হয়ে যাবে। এখন দেখেন ঠিক আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে যেভাবে ছিল ওইভাবে আছে। ঠিক আছে। জি তাহলে এখন দেখেন এই যে আমার এটা ভেঙে গেছে, বা আমরা যারা অনলাইনে এই ধরনের পিডিএফ পেয়ে থাকি, ওই পিডিএফ গুলো এই সিস্টেমে করা হয়। পিডিএফ করার পরে পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। কারেকশন করতে হবে আপনাকে ওয়ার্ড ফাইলে। কোন ফাইলে? ওয়ার্ড ফাইলে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনাকে কি করতে হবে, কারেকশন করতে হবে। এইভাবে পিডিএফ করতে হয়, এভাবে প্রিন্ট করতে হয়। আসেন সেভ এন্ড সেন্ড। সেভ এন্ড সেন্ড, সেভ তো আমরা শিখেছি। এছাড়াও আরো কিছু ফরম্যাটে সেভ করা যায়। সেন্ড ইউজিং ইমেল। আমরা যদি এটাকে সেন্ড করতে চাই, কারো কাছে মেল করতে চাই, তাহলে আমরা এখান থেকে মেল করতে পারবো। সেভ টু ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা সেভ যদি করতে চাই, সেভ টু শেয়ার পয়েন্ট, তারপর পাবলিশ ব্লগ, তারপর চেঞ্জ ফাইল টাইপ, ক্রিয়েট পিডিএফ, এগুলো বিভিন্ন ফরম্যাট। বাট এগুলো আমাদের কখনো লাগে না, লাগবেও। আমরা সহজে মেল করতে পারি। আমি যদি এখান থেকে মেল ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাকে মাইক্রোসফট আউটলেট একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইয়ে করতে হবে, অনেক ঝামেলা। এই জন্য আমরা সেভ কমান্ড, সেভ অ্যান্ড সেন্ড, এই কমান্ডটা কখনো ব্যবহার করিও নাই, প্রয়োজনও নাই। আর সহজে এর থেকেও সহজভাবে আপনি এগুলো মেল করতে পারবেন, সেটা আমরা ইনশাল্লাহ মেল অপশনে গেলে দেখে নিই। হেল্প, কি ধরনের হেল্প? যেমন বাংলালিংক কাস্টমার গিয়ে গেলেন, বাংলালিংক কাস্টমার যখন যাবেন তখন কিন্তু বাংলালিংক সিম সংক্রান্ত, বাংলালিংক সেবা সংক্রান্ত আপনাকে হেল্প করতে পারবে। এখন আপনি যদি চান, ভাই আমার রবি সিমটা কি হয়েছে দেখান তো, আমার রবি সিমের ব্যালেন্স বেশি কাটতেছে কেন দেখান তো, বাংলালিংক কাস্টমার কেয়ার আপনাকে সাপোর্ট দিতে পারবে? জি না। তো সেক্ষেত্রে কি করতে হবে, ওই রবির কাস্টমার কেয়ারে যেতে, রবির কাস্টমার কেয়ারে যেতে। যেতে হবে। ঠিক এই জায়গার হেল্প সেন্টার হলো মূলত আমাদের অফিস, মাইক্রোসফট অফিস প্রোগ্রামের হেল্প সেন্টার। আপনি যখন হেল্প সেন্টারে যাবেন, মাইক্রোসফট হেল্প সেন্টার যাবেন, সেখানে অর্থাৎ অনলাইনে আপনাকে নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনার প্রবলেমটাকে ইংলিশে টাইপ করে দিবেন, সেটা সমাধানটা কি আপনাকে দেখে দিবে। এটা কখনো লাগবেও না, এটাও বা। আসেন অপশন, অপশনের মধ্যে থেকে আমরা অনেকগুলো কাজ করতে পারি। এর মধ্যে থেকে আমরা অ্যাডভান্সের কিছু কাজ শিখেছিলাম, কাস্টমাইজ রিবনের কিছু কাজ সামনে শিখবো, কুইক অ্যাক্সেস টুলবারের কিছু কাজ সামনে শিখবো, প্রুফিং এর কিছু কাজ আমরা সামনে শিখবো। কারণ এগুলো যে রিলেটিভ আসবে তখন আমরা শিখবো। এরপরে সর্বশেষ কমান্ড হলো এক্সিট। এই এক্সিটটা হলো আমার এই জায়গায় ক্লোজ হলো, আর এই ক্লোজটা হলো আমার একটা একটা ফাইল ওপেন। আমি যদি এখানে এক্সিট ক্লিক করে যতগুলো ফাইল ওপেন করা আছে সবগুলো বন্ধ হয়ে যাবে। দেখেন একটা অনেক প্রায় 20-15, আপনার 15-20টার মতো ফাইল ওপেন করা আছে, সবগুলো বন্ধ হয়ে যাবে। এক ক্লিকে যতগুলো ফাইল ওপেন করা থাকবে সবগুলোকে বন্ধ করে দেওয়া যায় এক্সিটের মাধ্যমে। এক্সিট মানেই হলো পুরো ফুল প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে যাওয়া। ফাইল এখানে একটা ওপেন করেছি, আমি কন্ট্রোল এন দিয়ে আরেকটা ফাইল ওপেন করলাম,
আবার কন্ট্রোল এন দিই, এভাবে আমি অনেকগুলো ফাইল ওপেন করবো। সব দেখেন আমার প্রায় 12টা ফাইল ওপেন হয়েছে। ভিউতে যাই এবং সুইচ উইন্ডোতে যাই, সেখানে গিয়ে দেখেন যে আমার প্রায় 10টা ফাইল ওপেন করা আছে। তাহলে এই 10টা ফাইল ওপেন করা আছে, আমাকে বন্ধ করতে হবে। আমি যে ফাইল মেনু থেকে ক্লিক করতে একটা বন্ধ, আবার ক্লিক করলে আরেকটা বন্ধ। আর যখন ফাইল মেনু থেকে এক্সিট ক্লিক করবো, এক ক্লিকে সব ফাইল বন্ধ হয়ে যাবে। এটা হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের ফাইল প্রোগ্রামের বিস্তারিত। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ফাইল মেনুর বিস্তারিত আলোচনা আজকে ক্লাসে আমরা করেছি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের হোম মেনু, এবং হোম মেনুর থেকে পেজ লেআউট পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ মেনু, এগুলো ভালো করে শিখবেন। পরবর্তী যে মেনুগুলো রয়েছে এগুলো সাপোর্ট মেনু, এগুলো লাগতে পারে আবার নাও লাগতে পারে, বাট এই 3টা প্রোগ্রাম অবশ্যই, এই 4টা মেনু কিন্তু অবশ্যই লাগবে। এবং এই 4টা মেনু যখন কাজ করতে যাব তখন আরো 2-3টা মেনু অটোমেটিক ভাবে আসবে, স্থানকাল পাত্র ভেদের মতো আসবে, আবার চলে যাবে। এগুলো পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আলোচনা করবো। আজকে ক্লাস এই পর্যন্ত, কারো প্রশ্ন থাকলে করতে পারে। স্যার যদি কেউ